হ্যালো ভিউয়ার্স, চিন্তুদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসিসি 2 পেপারটি রয়েছে, পাশাপাশি তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফোর্থ সেমিস্টারে অনার্সে পড়ছো, তোমাদের যে এসিসি B1 পেপারটি রয়েছে, এই পেপার দুটির একটি ইম্পর্টেন্ট 30 বা 50 নম্বরের প্রতিবেদনের উপরে প্রশ্ন। তোমার দেখা একটি মেলার প্রতিবেদন, অর্থাৎ শান্তিনিকেতনের পৌষ মেলা বা শান্তিনিকেতনের পৌষ মেলার উপরে একটি প্রতিবেদন লেখো। দেখো, মেলার উপরে একটি প্রতিবেদন তোমাদের আসবে সেকেন্ড সেমদের জন্য 30 নম্বর এবং ফোর্থ সেমদের জন্য 50 নম্বর। তো এক্ষেত্রে আমি গঙ্গাসাগর মেলার উপরে একটি প্রতিবেদনের আকারে উত্তরপত্র তোমাদের এর আগে প্রোভাইড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তাহলে এখন আমরা আলোচনা করব শান্তিনিকেতনের পৌষ মেলা। তা মেলা হিসেবে তাহলে দুটি প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরলাম, একটি গঙ্গাসাগর মেলা আর একটি শান্তিনিকেতনের পৌষ মেলা। তোমরা এই দুটি অপশান পেয়ে যাচ্ছ এবং এই দুটি অপশানের মধ্যে যে কোনো একটা তোমাদের যার যেটা পছন্দ হবে সে সেই প্রশ্নটা করে যাবে পরীক্ষায় এবং তোমরা কমনও পাবে এবং এই 50-30 নম্বর তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এছাড়া তোমাদের অনেকের কলেজে এই শান্তিনিকেতনের পৌষ মেলা প্রজেক্ট হিসেবেও দিয়েছে, সেক্ষেত্রেও তোমরা উত্তরটি এখান থেকে সংগ্রহ করতে পারবে। তো দেখো, শান্তিনিকেতনের পৌষ মেলা কীভাবে তোমরা লিখবে, উত্তরটি দেখে নাও। দেখো, এখানে প্রথমেই তোমরা লিখবে যে আমার দেখায় একটি মেলা হলো শান্তিনিকেতনের পৌষ মেলা। ইংরেজি বছর যখন ফুরিয়ে আসে, কনকনে হিমেল হাওয়ায় গাছের পাতা ঝরতে থাকে, ঠিক তখনই নবীন সাজে সেজে ওঠে পৌষ মেলা। শান্তিনিকেতন তীর্থের সেরা পরব, পৌষে রাঙামাটির রৌদ্র ছায় ঢল নামে মানুষের। অসীম বৈচিত্র্য নিয়ে আজও প্রাণবন্ত হয়ে আছে পৌষ মেলা। সকলের সঙ্গে আন্তরিক আলিঙ্গনের সদিচ্ছায় একেবারে দুহাত বাড়িয়ে শান্তি নিকেতনের পৌষ মেলা প্রতিবারই ডাক দিয়ে যায় নিজের নিয়মে। প্যারা করে দেখো, আজ থেকে 115 বছর আগে স্বয়ং মহর্ষি দেবেন্দ্রনাথের আশীর্বাদ নিয়ে 1894 সালে শান্তিনিকেতনের উপাসনা গৃহ মন্দিরের সামনে উত্তর দিকের মাঠে প্রথম যে পৌষ মেলার সূচনা হয়েছিল, আজ তা সারা দেশের গ্রামের ও শহরের মধ্যে একটা প্রধান সাংস্কৃতিক সেতু ও মিলন মেলায় রূপ নিয়েছে। শান্তিনিকেতনের পৌষ মেলা কেবলমাত্র রাঢ় অঞ্চলের গ্রাম বাংলার মানুষকেই টানেন না। 7ই পৌষ, অর্থাৎ এখানে পৌষ মাসের 7 তারিখে শুরু হয় মেলা, তাই 7ই পৌষের টানে শহর ও শহরতলির মানুষের মনে চলে যায় সব পেয়েছির দেশ শান্তিনিকেতনে। পৌষ মেলা আজ আর শুধু গ্রামের নয়, শহরের এবং মহানগরীরও। দেশ বিদেশের মানুষজনদের মন আগ্রহে চঞ্চল হয়ে ওঠে পৌষ মেলায় হাজির থাকবার জন্য। প্যারা করে দেখো, বাঙালির জাতীয় জীবনের সংস্কৃতির সঙ্গে পৌষ মেলা নিবিড়ভাবে জড়িয়ে আছে। আজ তা বঙ্গ সংস্কৃতির অঙ্গ। পৌষ মেলা এখন আর কেবলমাত্র শান্তিনিকেতন, বিশ্বভারতী তথা বীরভূম জেলার কোনো স্থানীয় উৎসব অনুষ্ঠান নয়। পৌষ মেলা এখন জাতীয় উৎসবে পরিণত হয়েছে, স্বীকৃতিও লাভ করেছে। সম্ভবত পৃথিবীর আর কোনো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই ধরনের বিশাল মেলা ও উৎসবের আয়োজন হয় না। সেক্ষেত্রে বিশ্বভারতী প্রাঙ্গণের এই মেলা ও উৎসব সারা বিশ্বের মধ্যে অনন্য, ব্যতিক্রম ও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। প্যারা করে, কেন পৌষ মেলার শুরুর দিনটা 7ই পৌষ? এই প্রসঙ্গে আশ্রমগুরু রবীন্দ্রনাথ বলেছেন, একদিন যার চেতনা বিলাসের আরামসজ্জা থেকে হঠাৎ জেগে উঠেছিল, এই 7ই পৌষ দিনটি সেই দেবেন্দ্রনাথের দিন। এই দিনটিকে তিনি আমাদের জন্য দান করে গিয়েছেন। রত্ন যেমন দান করতে হয় তেমনি করে দান করেছেন। 7ই পৌষ দিনটি মহর্ষি দেবেন্দ্রনাথের জীবনের এক স্মরণীয় পুণ্যদিন। এ তার দীক্ষার দিন। ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠা দিবস 7ই পৌষ উপলক্ষে শান্তিনিকেতনের পৌষ মেলা। কিন্তু এই মেলার সঙ্গে ধর্মের কোনো রকম সম্পর্ক নেই। ভারতবর্ষ ছাড়িয়ে তামাম বিশ্বের প্রায় সব দেশেরই জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ পৌষ মেলায় আসেন। মহর্ষির ধান্যবেদী সাতিম তলার উপাসনাতে যোগ দেন। প্যারা করে দেখো, পশ্চিমবাংলা ছাড়াও অন্যান্য রাজ্যের গ্রামীণ শিল্পীরা তাদের হাতের তৈরি নানান শিল্পকর্ম নিয়ে আসেন পৌষ মেলায়। মেলা প্রাঙ্গণে তাদের সৃষ্টিকে সবার কাছে মেলে ধরেন। আউল, বাউল, ফকির, কবিয়াল, গ্রামীণ লোকসঙ্গীত শিল্পীরা বিনোদন মণ্ডপে বিভিন্ন অনুষ্ঠানে আন্তরিকভাবে যোগ দেন। তাদের সবার কাছে প্রতি বছর এই পৌষ মেলায় আসা একেবারে তীর্থযাত্রার মতন। এখানে এইসব গ্রামীণ লোকশিল্পীদের সঙ্গে শহরবাসীর আন্তরিক যোগাযোগের সুযোগে পল্লী সংস্কৃতি বিশেষভাবে সুসংহত ও শক্তিশালী হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।
প্যারা করে দেখো, 7ই 8ই 9ই পৌষ আশ্রমে সারা বছরের মধ্যে 3টি রঙিন দিন। এই 3টি দিনকে আশ্রমিকরা বলে থাকেন সপ্তমী, অষ্টমী, নবমী। পৌষ মেলায় ঠিক যেন শারদ উৎসবের আনন্দ। এই সময় সীমাহীন আকাশের রং হয়ে থাকে গাঢ় নীল, আর পাকা ধানের রঙের মতন রোদের রঙে শান্তিনিকেতন ছাড়িয়ে আশেপাশের গ্রামগুলি ঝলমল করে। পৌষ উৎসব ও মেলার সূচনা পর্বের ইতিহাস সম্পর্কে একালের উৎসবমুখী মানুষের মন খুব স্বাভাবিকভাবেই কৌতূহলী হয়। পৌষ মেলা ও শান্তিনিকেতন প্রতিষ্ঠা পর্বের ইতিহাসের দিকে আমরা এবার একটু ফিরে তাকাবো। প্যারা করে দেখো, শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের জন্মবর্ষে 1861 সালের 1265 বাংলায় সন তার অন্তরঙ্গ সুহৃদ ভুবনমোহন সিংয়ের আমন্ত্রণে বোলপুর থেকে কয়েক মাইল দূরে রায়পুর গ্রামে যাওয়ার পথে এই জায়গার নির্জন সৌন্দর্য দেখে রীতিমতন অভিভূত হয়েছিলেন। সেকালের এই নির্জন প্রান্তরের সপ্তপর্ণী গাছের ছায়ায় এই স্থানটিকে মহর্ষি দেব ব্রহ্ম উপাসনার উপযুক্ত স্থান হিসাবে বেছে নিয়েছিলেন। প্যারা করে দেখো, 1269 সনের 18ই ফাল্গুন বার্ষিক 5 টাকা খাজনায় মহর্ষি দেবেন্দ্রনাথ ভুবনডাঙ্গা গ্রামের 20 বিঘা জমির মৌরসি পাট্টা গ্রহণ করেন রায়পুর গ্রামের ভুবনমোহন সিংয়ের কাছ থেকে। সেই বছরই একটি অতিথিশালায় ভিত স্থাপিত হয়। মহর্ষি দেব এর নাম রাখেন শান্তিনিকেতন বাড়ি নামে পরিচিত। 1862 সালের ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ মহর্ষি দেব তার শান্তিনিকেতন আশ্রম আবিষ্কার করেন। তিনি সাতিম তলায় সন্ধান পান প্রাণের আমার মনের আনন্দ, আত্মার শান্তি। পরের বছর মার্চ মাসে শুরু হয়েছিল আশ্রম প্রতিষ্ঠার কাজ। এর 25 বছর বাদে 1888 সালের 8ই মার্চ মহর্ষি দেবেন্দ্রনাথ ট্রাস্ট ডিড বা ন্যায়পত্র সম্পাদন করে শান্তিনিকেতন আশ্রম সকলের জন্য উৎসর্গ রাখেন। 1891 সালের 21শে ডিসেম্বর 1298 এর 7ই পৌষ উপাসনা মন্দির 21শে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। প্যারা করে 1843 সালের 21শে ডিসেম্বর 1250 বঙ্গাব্দের 7ই পৌষ বৃহস্পতিবার মহর্ষি দেবেন্দ্রনাথ 20 জন অনুরাগী সহ রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে ব্রাহ্ম ধর্মে দীক্ষা গ্রহণ করেন। মহর্ষির আন্তরিক প্রচেষ্টায় পরবর্তী 2 বছরের মধ্যে প্রায় 500 জন ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন। ব্রাহ্ম ধর্মের প্রচার ও সাফল্যের কারণে মহর্ষি দেবেন্দ্রনাথের মনে ইচ্ছা জেগেছিল যে দীক্ষিত সব ব্রাহ্মদের নিয়ে একটা মেলা বা ও উৎসবের আয়োজন করবার। 1845 সালের 20 ডিসেম্বর 7ই পৌষ শনিবার কলকাতার কাছে পলতার গড়িটির বাগানে ব্রাহ্মদের নিমন্ত্রণ করে মহর্ষি দেব একটি মেলা ও মহোৎসবের আয়োজন করেছিলেন। এই হলো প্রথম 7ই পৌষের মেলা। সেই মেলা বসেছিল কলকাতায় শান্তিনিকেতনের মন্দির সংলগ্ন মাঠে নয়। এই মেলার স্রষ্টা উদ্যোক্তা ছিলেন স্বয়ং মহর্ষি দেবেন্দ্রনাথ। প্যারা করে দেখো, 1891 সালের 7ই পৌষ শান্তিনিকেতনে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে পৌষ উৎসবের সূচনা। সেই বছর শুধু উৎসবই উদযাপিত হয়েছিল, মেলা অনুষ্ঠিত হয়নি। মহর্ষি দেবের ট্রাস্ট ডিডের নির্দেশ অনুযায়ী 1894 সালের 21শে ডিসেম্বর 7ই পৌষ শান্তিনিকেতনে আনুষ্ঠানিকভাবে পৌষ উৎসবের সঙ্গে সঙ্গে আয়োজিত হয় প্রথম পৌষ মেলার। সাতিমতলা ও মন্দিরের উত্তর দিকের মাঠে দোকান পসার সাজিয়ে শান্তিনিকেতনে প্রথম পৌষ মেলা বসেছিল। প্রথম বছর আর্থিক খরচের পরিমাণ 17,732 টাকা 10 আনা। প্রায় 600 গানের কাগজ ছাপানো হয়েছিল। এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখ্য যে মহর্ষি দেবেন্দ্রনাথ নিজে কখনো এসে সচক্ষে পৌষ মেলা দেখেননি। 1901 সালে 22শে ডিসেম্বর 1308 সনের 7ই পৌষ শান্তিনিকেতন মন্দিরের সাংবাৎসরিক উপাসনা শেষ করে রবীন্দ্রনাথ এক বৈদিক উপাসনার মধ্য দিয়ে ব্রাহ্ম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1905 সালে মহর্ষি দেবেন্দ্রনাথের প্রয়াণের পর তার কনিষ্ঠ পুত্র রবীন্দ্রনাথ আশ্রমের প্রাণপুরুষ হয়ে ওঠেন এবং সেই সঙ্গে প্রধান রূপকার। একই সঙ্গে তিনি ছিলেন পৌষ মেলার প্রেরণার উৎস। 7ই পৌষ এই দিনটি রবীন্দ্রনাথের জীবনকে প্রভাবিত করেছিল দারুণভাবে। রবীন্দ্রনাথ বছরের পর বছর এই স্মরণীয় পুণ্য দিনটিতে মহর্ষিদের দীক্ষা উৎসবের তাৎপর্য ব্যাখ্যা করে উপাসনায় ভাষণ দিয়েছেন। তিনি পৌষ উৎসবের প্রথম দিকে সঙ্গীত পরিবেশন করেছেন। 8ই পৌষ সকালে প্রাচ্য পর্তিচ্যের মিলন তীর্থ আম্রকুঞ্জে বিশ্বভারতীর প্রতিষ্ঠা, বার্ষিকী উৎসব এবং পাঠ ভবন, শিক্ষা ছত্র ও
উত্তর শিক্ষা সদনের নির্দেশপত্র প্রদান অনুষ্ঠান। প্যারা করে দেখো 9ই পৌষ আনুষ্ঠানিকভাবে মেলা ও উৎসবের শেষ দিন। সকালে আম্রকুঞ্জে স্মরণ করা হয় পরলোকগত আশ্রম বন্ধুদের। এরপর আশ্রমিক সংঘ ও বিশ্বভারতী অ্যালমনি অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা। বিকেলে প্রাক্তনীদের অর্ঘ্যদান অনুষ্ঠান। বড়দিনে শান্তিনিকেতনে খ্রিস্ট উৎসব, পৌষ মেলার শেষ আনন্দ। বিনোদন পৌষ মেলার একটি বিশিষ্ট দিক। বাংলার লোক সংস্কৃতির বহমান ধারাকে বাঁচিয়ে রাখবার এক বলিষ্ঠ প্রয়াস দেখা যায়। দেশের বাউল ও গ্রামীণ শিল্পীরা তাদের জীবন সাধনার মধ্য দিয়ে পরম নিষ্ঠার সঙ্গে লোক সংস্কৃতির বিভিন্ন দিক জনসমক্ষে তুলে ধরেন। বাউল, মনসামঙ্গল, কবিগান, ফকিরদের গান, সত্যপীরের পাঁচালী, লোক নৃত্য, গম্ভীরা এসব অনুষ্ঠান পৌষ মেলার বিনোদন মণ্ডপে গ্রাম আর শহরের মানুষ একসঙ্গে পাশাপাশি বসে প্রত্যক্ষ করেন নিবিড়ভাবে। সানাইবাদক 3 দিন ধরেই সুরের মায়াজাল বোনেন। যাত্রাভিনয় চলে 3 রাত্রি ধরে। মেলায় সাঁওতালদের খেলাধুলো বিশেষ আকর্ষণ। সাঁওতালদের দেখা যায় মাথায় ময়ূরের পালক গুজে প্রাণোচ্ছল সহযাত্রিনীদের সঙ্গে বাঁশির সুরে আর দ্রিম দ্রিম শব্দে মাদল বাজিয়ে মেলা প্রাঙ্গণে আসতো। প্যারা করে দেখো মেলা প্রাঙ্গণে স্টলের সংখ্যা প্রায় 1002-এর কাছাকাছি। মেলার অন্যতম প্রধান আকর্ষণ কালোর দোকান। শান্তিনিকেতন ছাড়িয়ে দেশের মানুষজনের কাছে একটা কিংবদন্তির মতন। প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় যাবতীয় সামগ্রীর দোকান বসে। গত এক যুগে কফির স্টল, পাঞ্চরির দোকান, টেপ রেকর্ডার, টিভি আর ইলেকট্রনিক্সের দোকান বেড়েছে সবচেয়ে বেশি। হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে কাশ্মীরি শালের দোকান। এখানে মোগলাই পরোটাকে টেক্কা দিয়েছে চাউমিন আর চাউ চাউ। এছাড়া মোমো আর দক্ষিণ ভারতীয় খাবারের চাহিদা দারুণভাবে বেড়ে গেছে। টুপি, বেতের ছড়ি, কারুশিল্প, মনোহরি জুয়েলারি, কাঠের বাসন, মিষ্টি, তেলে ভাজা ও জিলিপির দোকানের সঙ্গে দুমকা থেকে আসে মাটির হাঁড়ি, কলসি, ফুলের টব, বাঁশের ডালা, ধামাকুলো আর শিলনোড়ার দোকানিরা। কাঠের ও কাচের শৌখিন জিনিসপত্রের দোকান বসে। সাবেকি নাগরদোলার সঙ্গে বৈদ্যুতিক নাগরদোলা, সার্কাস, চিড়িয়াখানা আর টয় ট্রেন তো আছেই। নানান প্রদর্শনীর মধ্যে সবচেয়ে আগে চোখে পড়ে বিশ্বভারতী মণ্ডপ। ডোকরা, পট, শোলা, টেরাকোটা, বাঁশ, বেত শিল্পীরা মেলা প্রাঙ্গণেই তাদের শিল্প সৃষ্টি মেলা যাত্রীদের কাছে মেলে ধরেন। প্যারা করে দেখো পৌষ মেলার চারিত্রিক পরিবর্তন ঘটেছে। এটি শেষ প্যারা। বিশেষ করে গ্রামীণ প্রবীণ আশ্রমিকরা অনেকেই বলে থাকেন যে পৌষ মেলা তার আদর্শ ঐতিহ্য থেকে সরে এসেছে। আবার অনেকে বলে থাকেন যে এক সময় এই মেলা শুরু হয়েছিল গ্রামীণ হস্তশিল্পীদের শিল্পকর্মের বিপণনের উদ্দেশ্য নিয়ে, কিন্তু সেকালের পৌষ মেলার সঙ্গে আজকের মেলার অনেকটাই ফারাক ঘটে গেছে। আজকের সেই পৌষ মেলা আধুনিকতার জ্বরে আক্রান্ত। বলতে গেলে বিজ্ঞাপনের মোড়কে পৌষ মেলায় মুখ ঢেকে যায়। তবে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পৌষ মেলা যে তার গ্রামীণ চরিত্র হারিয়েছে তা কিন্তু মেলা কর্তৃপক্ষ মেনে নেন। পক্ষে এবং বিপক্ষে বিতর্ক আছে, বিতর্ক থাকবেও। তবে এ কথাটা ঠিক যে কিছু ব্যবসায়ী পৌষ মেলাকে তাদের বাণিজ্যিক প্রচারের জায়গা হিসেবে বেছে নিয়েছেন। পৌষ মেলায় নানা তোরণে মেলার অনেক স্টলে আধুনিক দ্রব্যাদির সমাবেশ। আমাদের মনে রাখতে হবে যে গ্রামীণ লোকশিল্পীদের কারুকার্য এই মেলার অন্যতম বৈশিষ্ট্য। আর 5টা শহরের মেলার মতন পূর্বপল্লীর বিশাল মেলা প্রাঙ্গণের চত্বরটি নামি দামি মাল্টিন্যাশনাল কোম্পানির শোরুম। নানার হোর্ডিংয়ে কেমন যেন নাগরিক মেলার রূপ নেয়, যা কিনা শান্তিনিকেতনের রুচি ও শৈল্পিক বোধের পরিপন্থী। দেখো এখানে একটা ছোট্ট প্যারা করে উপসংহার দেওয়া হয়েছে। তবে রবীন্দ্রনাথের যুগে যে আদর্শ ও ঐতিহ্য নিয়ে মেলা শুরু হয়েছিল সে যুগ এখন আর নেই। তখন পৌষ মেলা ছিল মূলত গ্রামেরই মেলা। এখন নতুন যুগে গ্রাম ও শহরের একাকার হবার মেলা। দুয়েরই ভালো দিকে মেলামেশা হোক, সেই দিকে লক্ষ্য রেখে পৌষ মেলাকে নতুনভাবে সাজিয়ে তোলা যেতে পারে। তো এই ছিল একটি মেলার প্রতিবেদন হিসাবে পৌষ মেলার উপরে একটি প্রতিবেদন হাজারো শব্দের তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। মেলার প্রতিবেদন চাইলে তোমরা এই প্রশ্নের উত্তরটি লিখতে পারো। এটা অনেক সহজ সরলভাবে লেখা আছে এবং খুব তথ্যবহুল আছে, তাই তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তোমাদের এই পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়া তোমাদের ক্লাস রিলেটেড অন্য কোনো ভিডিও নিয়ে আবার দ্রুত তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক